আমাদের সমস্যা হলো আমরা এই ভোকালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু বলতেছেন তো হাদি সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করতেছি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হইলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা যেত। আমি আপনার দুইটা বলি খালেদ ভাই, আমি আপনার বলি আপনার মনে আছে কিনা, আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ সম্মেলনে, আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র যেরকম ছাইমেইকে ধরা, আপনি এইটা ইউনুসকে পারবেন, ইউনুসের সবাই না না ইউনুসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলি দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার জায়গা ছিল না। দ্যাট ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে আমার ছাড়া। কিন্তু তাই মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, এই যে আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2 বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব আমি করব না। তো আমি বাংলাদেশে সেক্রেটারিয়াল জব কোন মিনিস্ট্রিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম, কিন্তু খালেদ ভাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। আপনি আসলে হয়তো কি জানেন, আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে, শহীদ পরিবারগুলোর সাথে কথা বললে, তাহলে আপনি আরো যেটা ফিল করতেন। আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করব না। আপনি খালি আমাকে এই কথা বলেন, আমি সরাসরি প্রশ্নটা করি। এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি। কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে। আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যাইতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই তো, আমি বুঝি না। খালেদ ভাই জি, এই একই আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে। ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই, এর সমস্ত ব্যর্থতা এই সরকারের। আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি কোন যত সুন্দর করে কথা বললেন, এটা দিয়ে কাভারি হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে, এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি, সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই।
এখন আমরা কি চাই, ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধৈর্য রেখে আর এক হাত ধৈর্য গাইলে ভাই যে ন্যূনতম কিছু সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া, আর তো কিছু না ভাই। উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোনো একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়াই দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত একটু ধৈর্য রাখতে চাই কেন, এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার এই বিষয় কোনোদিন যাবে না, মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি উনার অনভিজ্ঞতা না, এটা কি, আমি এটা ঠিক আসলে বুঝি না। আমি কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা, এগুলি তিনি কেন করেন নাই? কেন এই বিষয়গুলিকে জিয়ে রাখছেন? উনি 10টা কমিটি করতে পারছেন, কি করছেন না করছেন এগুলি কেন করেন না? আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই। অনেকগুলি বিষয় মানে কি বলবো, যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে, নাহিদ ইসলাম 1-11 ভয় দেখেছেন। আপনি কি দেখছেন? এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই, একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি। ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল। উনি বলছেন, খালেদ সাহেব আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকারনাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন। মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন, সেটা নিয়ে আমি জুলকারনাইন সায়ের সাথেও কথা বলছি। হাওয়েভার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই, সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই, ফর ইউর ইনফো। যাই হোক, হাওয়েভার আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই। কামাল ভাই, এইটারে আপনি আসলে কীভাবে দেখেন? নির্বাচন কেমনে ঠেকানো, নির্বাচন আসলে হবে কিনা? আর আমি একটু কামাল ভাই একটু এটাও দেখেন, আমার কিন্তু এখন ডক্টর ইউনূসকে মানে উনার এই 1 বছর যদি আমি বিশ্লেষণ করি, 8 মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন, এই 4 মাস আমার মনে হচ্ছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে। এইটাও আপনি একটু দেখেন, এটা আমার মনে হয়। আমি আমার মতো করে আমি একটু ছোট করেই বলি, আমরা সময় খুব কম। জি, আমরা সময় একটু বাড়াই দিব, শুধু আপনি বলেন। জি কামাল ভাই। আচ্ছা, এই যে ডক্টর ইউনূসের যে কথাগুলো হাদিও বললেন, যে এই যে তালিকা করা, মৃতদের তালিকা করা, যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা, আহতদের তালিকা করা, তাদের দায়িত্ব নয়, এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে 2 মাসের কাজ ভাই, জাস্ট 2 মাসের কাজ। কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে, সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে আছে। এটা সংগ্রহ করা, চেক করা, রিচেক করা, এটা কোনো ব্যাপার না। তাহলে তো ওনারা করলেন না কেন? করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে। প্রথম কারণ হলো, আমি শুরুর থেকেই বলছি, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। একটা সরকারের যে দায়িত্বটা থাকে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে, এদের কোনো কমিটমেন্ট নাই। এটা 1 নম্বর। যদি কোনো বিপ্লবী সরকার হয়, তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে, এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে, অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব। এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই। আমি হাদিকে বলি, যেমন হাদির কথা বলি, হাদি তো রাজপথের অকুতোভয় সৈনিক ছিলেন। তখন মনে করেন হাদি তখন আন্দোলন করতেছে, আপনি হাদিকে যায় নিয়ে 3 তারিখে যে বলেন, হাদি আন্দোলন ঠিকঠাক মতো করো, যদি তুমি জিততে পারো তাহলে কিন্তু আমি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। হাদি কি করতো ভাই? হাদি করতো, হাদির রিয়াকশনটা কি হতো আপনি বলেন? তো এখন এই তো হয়েছে, ও আন্দোলনে বিজয়ী হয়েছে, নূরজাহান বেগমকে উপদেষ্টা বানাইছেন। কে বানাইছে? ডক্টর ইউনূস বানাইছে। কেন বানাইছে? দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে, নাকি এই ভদ্র মহিলাকে উনি এত বছর ধরে চিনে, ঠিক আছে বয়স্ক হয়ে গেছে, গৃহবধূ ঘরে থাকে, এখন নাতি নাতি নিয়ে থাকে, তার সঙ্গে পরিচয় আছে, আইনে বসাই দিছে? এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব? এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে? পারে না। দেখেন একটা ছোট করে একটু জিনিস জানবো, ডক্টর ইউনূস যেহেতু কাউকেই চিনে না, নানা জায়গা থেকে নানা উপদেষ্টা আছে, উনার তো একটা নিজের লোক দরকার যে উপদেষ্টা পরিষদে কে কি বলে আমার কাছে এসে একটু বলবা। সকল ধরনের সিইওরা তো এরকম করে একটা লোক লাগায় রাখে ওই বোর্ড মিটিং এ কে কি বলে, ওরকম সমস্যাটা কথা আমি বলি, এটা লাগবে না। উনি কিন্তু চেষ্টা করেন তা না, উনি আসলে বাংলাদেশের মানুষকে চিনে না। দিস ইজ দ্য ট্র্যাজেডি। উনি এই দেশের মানুষকে চেনে না, উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না। এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে, কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে, এই জিনিসটা ওনার জানা নাই।
উনি আপনি হিসাব করে দেখেন না ভাই, পূর্ববর্তী 30 বছর 40 বছর উনি দেশে থাকছে কয়েকদিন, বাইরে থাকছে কয়েকদিন, দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কয়েকদিন, বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কয়েকদিন, দেখেন না ভাই, দেখলেই তো হয়। যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি মূল পয়েন্টে আসি। ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই, যা পাইছি তাই তো পাইছি। আমার কথাটা হলো কি যে আপনার এই যে তালিকাটা দেখেন, এটা ছিল সবচেয়ে ফরজ কাজ। এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে, এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে। এবং অগাস্ট মাসের আমার যতদূর মনে পড়ে, অগাস্টের 16 কি 17 তারিখের দিকে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন, সে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছে। ওরা কিন্তু বলেছে, এই স্টুডেন্টরা সবাই বলতেছে, উনি পাত্তা দিচ্ছে না। স্টুডেন্টদের হয়েছে কি বিপদটা কোথায়, এদের বিপদটা হয়েছে তারা সরাসরি স্টুডেন্ট এই ইনস্টিটিউটে কিছু বলতে পারতেছে না, কারণ এরা তো ওকে আনছে, বলতে পারছে না। তো কিন্তু কাজটা তো হচ্ছে না। এই যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে, দেন আমি আগে বলছি আমি কিন্তু কোনো দল করি না, শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন? জামাতে ইসলামী করছে। জামাতে ইসলামীকে তালিকা করছে, এবং সেই তালিকাতে সেই ওরা 10টা খণ্ডের বই করছে, 10 খণ্ডের বই। সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে, কবে মারা গেছে, তার আইডি কার্ড সহ, তার ফ্যামিলির বিবরণ সহ, ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেইল আছে। এই কাজটা জামাত করছে, আর কেউ করে নাই। তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে, গভর্নমেন্ট পারলো না কেন? জামাত চেয়েছে তাই করেছে, সরকার চায় নাই তাই করে নাই। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, আর কিছু না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারের উপদেষ্টা পরিষদে যত লোক আছে এর মধ্যে শতকরা 80% লোকের এই আন্দোলনের সঙ্গে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে শারীরিক, মানসিক, আর্থিক, বুদ্ধিভিত্তিক কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তারা শুধু তাদেরকে ব্যবহারই করছে। এবং আমার কাছে মনে হয় অনেকটা এনজিও সিস্টেমের মতো, এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়ায় রাখা, তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হচ্ছে এনজিওর মতো। কিন্তু আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে, এটা একটু আমি করে রেখে একটু জনাব হাদির কাছে যাই। জনাব আল মামুন তিনি বলছেন, কামাল সাহেবকে জিজ্ঞেস করেন, তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা, এটার ব্যাখ্যা দিলে ভালো হয়। আমরা আসছি কামাল ভাই আপনার কাছে। আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে, যে আপনি প্রায় দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না, বিচার দ্রুত করার দাবিও তুলছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না। মানে আমরা তো ওই রকমভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ করবো, ওরকম বিচার আমরা চাই না। বিচার প্রক্রিয়াকে আইন কানুন মেনে এগোতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান, বা সরকার বিচারটাকে কিভাবে তাড়াতাড়ি করবে সেইটা যদি আপনি বলেন, বা নির্বাচন কমিশন কিভাবে করবে? ওকে খালিদ ভাই, এখানে আমরা যেটা খুবই স্পেসিফিকলি বলেছি, যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে, এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া। এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হলো, দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন, ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে সামনে এসে বলে আমরা তো কোনো নির্বাচনের ভালো রোডম্যাপ পেলাম না। কিন্তু যারা তখন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে, তখন একদল বলে আমার পেট্রো বাংলা লাগবে, আর একদল বলে আমার অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে, আর একদল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে। এই ভাগবটোয়ারা পরে যখন তার মন মতো হয় না, তখন বাহিরে গিয়ে প্রেসার দেয়। মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রাখা তারা সবাই নিজের মতো আখের গুছাই নিতেছে, কিন্তু ফেল করলে সরকার লাভ হইলো বিএনপির, লাভ হইলো জামাতের, লাভ হইলো এনসিপির, কিন্তু ফেল করলে কে সরকার করবে। নাম্বার 2, গত 4 বছরে খালেদ ভাই আপনি একটা খুবই জিনিস ভালো করে নোটিস করছেন, যে গত 4 মাস ধরে আপনি দেখবেন যে ইউনূস সাহেবের সেই স্পিরিট, সেই ভোকাল নাই। উনি মনে হচ্ছে যেন কোন একটা আপোষের মধ্য দিয়ে যাচ্ছেন, রাইট? এটা তো সত্য কথা। ওনাকে আমরা বলেছি যে দেখেন আপনার আলোচনায় বোঝা যায় আপনি, হ্যাঁ লন্ডন বৈঠকের পরে বোঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন, আপনি আনস্ক্রিপ্টেড বলতেন, আপনি স্ক্রিপ্ট দেখে বলেন। এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার মনে করেছিল ইউনূস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড, একমাত্র ছাত্র জনতা, তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে। একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে ইভেন বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন, গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা 1.5 মাস ধইরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পান না। আপনি ভাবেন, এর মানে এমন একটা লেয়ার, মানে এবং আরো বলি আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব, তার ক্লিয়ারেন্স ছাড়া তার কাছে কেউ যেতে পারে না। তো এই যে ক্লিয়ারেন্স ছাড়া এটা হওয়ারই কথা। মানে
সরকার প্রধানের হওয়ারই কথা। কিন্তু ভাই আপনি দেখেন গুম কমিশনের মতো একটা সিরিয়াস কমিশন, পিলখানা কমিশনের মতো একটা সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন, তারা তো কাজ শেষ করে যাবেন। এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন। এই বলয়টা না ভাঙলে আপনি যেটা মাসুদ ভাই বলছেন যে উনি বাংলাদেশের মানুষকে চেনেন না, দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন বিধায় গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন। কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্দি করতেছে কারা? রাজনৈতিক দলগুলো। কিরকম? এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে, কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না। তারা সবাই মিলা সাদা পাথরের পাথরগুলো খাইয়ে ফেলবে। সেখানে বিএনপি, জামাত ইসলামী সবাই ঐক্যবদ্ধ, কিন্তু দোষ হবে কার? এই সরকার পারে নাই। কিন্তু দেখেন যখন বন পরিবেশ উপদেষ্টারে যারা ঘেরাও দিছে, সেখানে বিএনপি আছে, সেখানে জামাত ইসলাম আছে, সবাই মিলা আমরা একসাথে। আজকে একটা মজার ব্যাপার বলি ভাই, এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট এনসিপি ছিল হাদি, এনসিপি তো নতুন দল, এনসিপি তো করে নাই এখন। জামাত বিএনপি জাতীয় পার্টি মিলা, জামাত বিএনপি জাতীয় পার্টি করছে, তারা মিলে এই লুটপাটটা করতে চাইতেছে। এখন আমাদের যেটা মুশকিল, আমরা ভাই নির্বাচনের আগে কি চাইতেছি? আমরা বলছি এই নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না, এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব। দুইটা কাজ করেন প্লিজ। এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে, কিন্তু অ্যাটলিস্ট যারা একদম নির্দেশদাতা, আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিরকম ধরেন আমি সর্বশেষ দেখছি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটাকে আর কিভাবে এক্সপেডিট করা যায় আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই এইটা দেখেন, এই যে ট্রাইব্যুনাল 2 এইটা গঠন হয়েছে কিছুদিন আগে, অথচ আমরা এই সরকার গঠন হওয়ার সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল 2 কেন? হাদি, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি এটা বলেন মামলাটা তো রেডি হইতে সময় লাগে। এইটা একটা এত বড় মামলা, আপনি যদি যেন তেন প্রকারে রেডি করেন, পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে, অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না। মামলাটা তো রেডি করতে হবে। খালেদ ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায়। এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনারে বলি, দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন। এই যে আইসিটি করা হয়েছে, তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না? সব থেকে দুর্বলতম পুলিশ, যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা। এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে, পুলিশ দৌড়িয়ে পারে না, তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম, তারা দৌড়ে আসামি ধরতেছে। কিরে ভাই, ওকে, মানে অপরাধ ট্রাইব্যুনালের যে বন্দুক খুলে পড়ে সেই রকম দিয়ে আপনি রাখছেন। আবার আসবো আপনার কাছে, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু কামাল ভাইয়ের কাছে ফিরি। কামাল ভাই, আপনার বিরুদ্ধে বা আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জনাব আল মামুন প্রশ্নটি করেছিলেন, আপনি যদি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করতেন যে আপনি কয়েকদিন আগে বলেছিলেন জুলাই যোদ্ধাদের না, মানে এই আন্দোলনকারীদের সম্পর্কে যে ডিবি অফিসে ভাত খেয়ে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারা নেতা বনে গেছেন, এইরকম একটা কথা বলেছিলেন। আর 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 কামাল ভাই, আমি আরেকটু বলি, আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ বলতেছেন যে এখন পর্যন্ত বোঝা গেছে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে দাওয়াত দেন নাই। এই কথা ঠিক না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমার কোনো দাওয়াত খাওয়ার শখ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাকে মানে উনার দাওয়াত আমি ভাই বড়লোক দাওয়াত, বড় দাওয়াতের দরকার নেই। আমি বলছি উনি আমাকে সাক্ষাৎকারটার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম, উনি আমাকে বাদে সবাইকে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে। দাওয়াতের আমার দরকার নাই ভাই, দাওয়াত শব্দটা আমি ভুল কইছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হাদিরে, কামাল ভাইরে এদেরকে দাওয়াত দেন, আরো লোকদের দাওয়াত দেন, আমারে দাওয়াত না দিলেও চলবে। আম গুড। কামাল ভাই, আপনি যদি একটু বলতেন যে এই আপনি বলছেন যে যারা ডিবি অফিসে খাওয়া দাওয়া করে নেতা বনে গেছে, এইটার ব্যাখ্যা চাইছে আপনার কাছে। কামাল ভাইকে আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে। কামাল ভাই কি মানে কামাল ভাই বলছেন কিন্তু শুনতে পাচ্ছি না। জি কামাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার পাচ্ছি কামাল ভাই, এবার পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে বলি, ওটা একটা প্রসঙ্গক্রমে এসেছিল। প্রসঙ্গটা আমি বলি, একটা হঠাৎ করে বলে না অনেক কিছু বোঝা যায় না। আমার প্রসঙ্গটা ছিল এখানে যে একটা প্রশ্ন উঠেছিল আমার কাছে, যে আমি কিন্তু একদম শুরু থেকেই বলে আসছিলাম যে এই সরকারে দুজন ছাত্র উপদেষ্টা নেওয়াটা ছিল এই সরকারের জন্য একটা বড় ব্লান্ডার। এই কথাটা আমি বলেছিলাম। কেন বলেছিলাম সেটা ব্যাখ্যা করতে যাই বলেছিলাম যে এই ছাত্রদের কিন্তু যাদেরকে নিয়েছিলেন তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন করি নাই এই কারণে তাদের তো আমি টেস্ট করি নাই। কীভাবে আমি বলবো এটা? কাজে ওইটা আমি বলি নাই। আমি বলেছিলাম ওদেরকে নেওয়ার মাধ্যমে পুরো দেশের যে ঐক্যবদ্ধ ছাত্র যারা ছিল, ছাত্র শক্তি যেটা যুব শক্তি, সেই শক্তিটাকে ভেঙে দেওয়া হয়েছিল। অনেকের মধ্যে প্রশ্ন জেগেছিল যে উনি যদি হয় তাহলে আমি নই কেন, আমি উনার চেয়ে কিসে কম, অথবা উনি কোন বিবেচনায়।
এই প্রশ্নটা অনেক ইয়াংদের মধ্যে আমি শুনেছি। কেন শুনেছি সেটাও আমি বলি কিভাবে শুনেছি। এইভাবে যে আমি ওই দিনই ওই 8 তারিখে একটা টেলিভিশনে ছিলাম, যখন ওইখানে ওই ঘোষণা করা হচ্ছিল নামগুলো, তখন ওইটাকে মূল্যায়ন করার জন্য বলা হয়েছিল। তখন আমার সঙ্গে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সম্ভবত একটা প্রাইভেট ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট ছিল, সমন্বয়ক ছিল। ওই ভদ্রলোকের তখন মাথার মধ্যে কাটা ছিল, এখানে একটা প্লাস্টার লাগানো ছিল মাথার মধ্যে, সে আমার সঙ্গে ছিল। এবং সেখানে তার সঙ্গে আলাপ করতে করতে দেখলাম সে খুবই আনহ্যাপি। সে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে 2 জনকে নেওয়া হলো উপদেষ্টা হিসাবে, তা আমরা আমাদের এই ত্যাগের কি মূল্যায়ন হলো? দেখেন, ওরা কিন্তু তাৎক্ষণিক মূল্যায়ন খুঁজতেছে। এটা তো মূল্যায়ন খোঁজার ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল স্টুডেন্টরা থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। যদি এমন হতো যে একটা স্টুডেন্টদের সম্পর্কগুলি সমন্বয়কে নিয়ে একটা প্রেশার গ্রুপ করতো, তারা সরকারের সঙ্গে প্রতি 15 দিন পর পর বসতো, বসে বলতো জনগণ এটা চায়, আপনি এটা করতে পারছেন না, তারা একটা প্রেশার দিত, সেটা হতে গভর্নমেন্টের জন্য ভালো। আমি তখন বলেছিলাম যে এই যে 2 জনকে নেওয়া হয়েছে কোন বিবেচনায়? এরা তো মানে 1 নম্বর কথা, তারা ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির একজনও নিহত হয় না, যদি আমি ওইভাবে ধরি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা তো অনেক ভূমিকা রেখেছে। এবং তারও চেয়ে বড় কথা যে আপনার ওরা কিন্তু আপনার ওখানে মুচুলাকে দিয়ে চলে আসছিল ভাতের হোটেল থেকে, যে তারা আন্দোলন প্রত্যাহার করলো। তারপর আন্দোলনটা আবার নতুন করে জায়গায় তুললো কে? এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। তো প্রাইভেট ইউনিভার্সিটি কি মূল্যায়ন আপনারা করেন নাই তো। আমি কিন্তু এইভাবে টু দ্য পয়েন্ট, মানে এদেরকে অবমূল্যায়ন করার জন্য বলছি না, আমি বলছি যে এদেরকে নেওয়াটা পুরো জিনিসটাকে মানুষের মধ্যে, ইয়াংদের মধ্যে যে একটা প্রশ্ন সৃষ্টি করেছিল, সেই কথা বলতে যে এই টাইম বলেছি। এবং আমি ঠিক মনে, অনেকে বলেছে যে প্রেশার দিয়ে করানো হয়েছে, আমি ওকে, এরা কিন্তু বিএনপির অনেক লোককে ভাতের হোটেলে নেওয়া হয়েছে, কেউ তো মুচুলাকে দিয়ে আসে নাই। আপনার মুচুলাকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করছিলেন কেন? তারপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্দোলনটাকে আরো বেগবান না করতো, তাহলে কিন্তু কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় না যে একটা 25 থেকে 30-এর ব্যান্ডের কিছু তরুণদেরকে যদি ওই রকম ভাবে, যেভাবে যৌথ রিমান্ড করে, আমরা কিন্তু শুনেছি যে একবার ডিজিএফ এর কাছে, একবার ডিবির কাছে, তারা কোথায় আছে জানা না, তাদেরকে চোখ বাঁধা হয়েছে, এইসব ক্ষেত্রে তো অনেকেই আসলে মুচলেকা দিবে। সেখানে মুচলেকা দেওয়াটাকে আপনি এত বড় করে কেন দেখতেছেন? বা ভাতের হোটেলে ভাত খাওয়া, ডেরোগেটরি রিমার্ক কেন? আমি বললাম তো, এই হারুনের হোটেলে এর আগে অনেক লোক ভাত খেয়েছে। এখন ওনারা যদি বয়সজনিত কারণে অন্যদের মতো শক্ত দৃঢ় না হইতে পারেন, তাহলে ওনারা এখন এই বয়সজনিত আমরা কিন্তু কামাল ভাই 111 এর কথা, 111 এর সময়ের কথা আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেই সময় 111 না কি 11, এটা 111, আমি হারুনের হোটেলের কথা বলছি। যে না, 111 এর সময় আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আগের কথা বলতেন, 111 এ অনেকে অনেক কিছু বলছে, ওগুলো আমাদের সব মনে আছে। ওবায়দুল কাদের কি বলছে, আব্দুল জলিল কি বলছে, ওগুলো সবই আমরা দেখছি। সাইফুর রহমান কি বলেছেন, সবই আমরা দেখছি, ওগুলো ভিডিও আমরা দেখেছি। বাট সেটা তো অন্য হিসাব। কিন্তু এখানে তো, এবং ওখানে কেউ কিন্তু মুচুলাকা দিয়ে আসে নাই, এখানে তো তারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিচ্ছে।